আর এদিকে ভেস্তে গেল বাগান বৈঠক। মেচপাড়া চা বাগান খুলতে ত্রিপক্ষ বৈঠক। আজ ত্রিপাক্ষিক বৈঠক ডাকে শ্রম দপ্তর। মালিক পক্ষ না আসায় হলো না এই বৈঠক। 8ই জানুয়ারি বন্ধ হয় মেচপাড়া চা বাগান। কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, যদি বৈঠকই না হয় তাহলে সমস্যার সমাধান হবে কিভাবে? একদমই উর্মিলা, দেখো সেই প্রশ্নই কিন্তু বিভিন্ন মহলে উঠছে। তার কারণ হচ্ছে আজকে যে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নারতেই কিন্তু এই যে মেচপাড়া চা বাগান, সেই চা বাগানের সমস্যা নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকে ডাক দিয়েছিল শ্রম দপ্তর। এই বৈঠকে শ্রম দপ্তরের আধিকারিকরা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হলেও মালিক পক্ষ কিন্তু আসেনি এবং মালিক পক্ষে না আসার কারণে কিন্তু এই বৈঠক ভেস্তে গেছে। রুমেলা, দেখো বিষয়টি হচ্ছে 8ই জানুয়ারি রাতের বেলা কিন্তু আচমকা সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ জারি করে এই চা বাগান ছেড়ে চলে গেছে মালিক পক্ষ। পরের দিন সকালবেলা ডুয়ার্সের ভালো চা বাগান বলে পরিচিত এই যে মেচপাড়া চা বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকরা দেখতে পান যে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলছে এবং এক নোটিশে কর্মহীন হয়ে পড়েন প্রায় 1300 শ্রমিক। এই 1300 শ্রমিকের ভাগ্য এখন কি হবে? বৈঠকে যদি মালিক পক্ষই না আসে তাহলে সমস্যার সমাধান কোন পথে হবে, এই নিয়ে কিন্তু এখন দুশ্চিন্তায় প্রশাসন থেকে শ্রমিক পরিবার সকলে। রোমেলা, বেশ, গভর্নমেন্টের ইন্টারভেনশনে মিটিং ডাকা হয়েছিল, ম্যানেজমেন্টকেও ডাকা হয়েছিল এবং 3টে ট্রেড ইউনিয়ন আছে তাদের ডাকা হয়েছিল। কিন্তু শুক্রবার সন্ধ্যাবেলা ম্যানেজমেন্ট চিঠি দিয়ে জানিয়েছে ম্যানেজার নেই, আউট অফ স্টেশন এবং সে অসুস্থ, সুতরাং এই মিটিংয়ে তিনি হাজিরা দিতে পারবেন না। খুব শর্ট পিরিয়ডেই আর একটা মিটিং ডাকার দাবি ওনারা রেখেছেন। পরের মিটিংয়ে আশা করছি কিছু একটা পজিটিভ আমরা রেজাল্ট পাবো। কিন্তু মেচপাড়া বাগান আমাদের ডুয়ার্সের অন্যতম একটা বাগান, যে কোনোদিন এই বাগানে কোনো ঘটনা ঘটেনি। ম্যানেজমেন্ট বিনা কারণে শ্রমিকদের একটা ফোর্টনাইট পেমেন্ট, স্টাফদের একটা স্যালারি না দিয়ে এরা রাতের অন্ধকারে এরা বাগান ছেড়ে চলে গেছে। আর আমরা সমস্ত ইউনিয়ন থেকে বলার পরে আজকে মিটিং ডাকা হয়েছিল লেবার ডিপার্টমেন্ট থেকে, কিন্তু আজকে মালিকরা মিটিংয়ে আসেনি। আমরা বলেছি ডিএলসি সাহেবকে ইমিডিয়েট এই বাগানটাকে খুলতে হবে। যা বিষয়গুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেটা আমরা বাইপার্টেড হোক বা ট্রাইপার্টেড বসে আমরা সেটা ওয়ার্কাররা মানে কাজে ছিল, কাজে যাওয়ার সব ছিল, কোনো ঝামেলা ছিল না। মালিক হঠাৎ সবাইকে মানে মানে বাগানটা লক আউট করে চলে গেল। নিউজ 18 বাংলার খবরের জের। বাঁকুড়ার সোনামুখীর দক্ষিণশোল গ্রামের ছবি দেখিয়েছিলাম আমরা, সেখানে ছিল প্রবল জলসংকট। আর আমাদের খবর দেখানোর পর এবার কাটতে চলেছে জলসংকট। গ্রামের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা খবরের জেরে শুরু জল সরবরাহ প্রকল্পের কাজ। কথা বলবো, দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, 2022 থেকে সমস্যা শুরু এবং আমরা গতকাল যাদের বক্তব্য শুনছিলাম তারা বারবারই বলছিলেন যে এই সমস্যা বহুদিনের, তাই বাধ্য হয়ে তাদের কুয়োর জল খেতে হয়। আমরা এই খবর দেখানোর পর কতটা তৎপর হলো প্রশাসন? একেবারেই তৎপরতা লক্ষ্য করা গেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের। কারণ জনস্বাস্থ্য কারিগরি দপ্তর যেমনটাই অভিযোগ তুলেছিল যে এজেন্সি রয়েছে, সেই এজেন্সির গাফিলতির কথা আজ সকাল থেকেই দেখা গেছে এজেন্সির একাধিক ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি অন্য প্রজেক্ট ছেড়ে এখানে চলে এসে, অর্থাৎ সোনামুখী ব্লকের দক্ষিণশোল যে গ্রামে রয়েছে সেখানে চলে আসে। একাধিক মিস্ত্রি লাগানো হয়েছে, যা তারা জানাচ্ছেন যে আগামী কালকের মধ্যে গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। তোমাকে জানাবো, শেষ করা খবর পর্যন্ত এখনো ট্যাপ কলে জল না বেরোলেও অনেকটাই কাজ এগিয়ে গেছে। আগামী কালকের মধ্যে হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ যে দক্ষিণশোল গ্রাম, এই গ্রামের দীর্ঘদিনের সমস্যা ছিল, সেই সমস্যা সমাধান করেছিল সরকার। 2022 সালে সরকারের 36 লক্ষ টাকা ব্যয়ে এই মিনি জল প্রকল্প চালু করা হয়েছিল, কিন্তু 2022 থেকে 2025 দীর্ঘ সময় অতিবাহিত হলেও গ্রামে কিন্তু ওই ট্যাপ কল দিয়ে জল পড়েনি। গতকাল আমাদের নিউজ 18 বাংলা খবর 3 ভোর সেই খবর দেখাই আমরা। তারপরেই তৎপরতা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের, সকাল থেকে একাধিক ইঞ্জিনিয়ার গ্রামে গেছে, গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছে এবং তৎপরতা লক্ষ্য করা গেছে। ইঞ্জিনিয়ারের পাশাপাশি যে এজেন্সি এই কাজের দায়িত্ব নিয়েছে সেই এজেন্সিকেও তৎপরতার মধ্যেই দেখা গেছে। কারণ তারা জানাচ্ছেন যে দীর্ঘদিন তারা কাজ করতে পারেননি, অবশেষে আগামীকালের মধ্যেই গ্রামের প্রত্যেকটি বাড়িতে জল পৌঁছে দেওয়া সম্ভব হবে। রুমেলা, বেশ, আমরা এখানে এসে রিভিজিট করতে প্রত্যেকে আমাদেরকে বলেছিল যে পরে একবার এখানে যেন ইনফর্ম করে মানে দেখে যায় যে পাম্পটা আদৌ কি একদিনও চলেছিল কিনা। এখানে পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করলাম যে ওরা কি একদিনও জল পেয়েছে কিনা। ওনারা বলেন যে ওনাদের এখানে কোনো পাম্পই এখনো পর্যন্ত চালানো হয়নি। প্রচুর লোকজন প্রচুর রয়েছে, কিন্তু ওনাদের যেভাবে কাজ করেছেন সেই কাজগুলো কিন্তু ভুল আছে, মানে জয়নিং ফয়নিং ওরা করতে পারছেন না এখনো পর্যন্ত। তা
ওনার সঙ্গে কথা বললাম, ওনারা যেটা বলছেন না আমরা আজকেই চালিয়ে দেবো, কিন্তু আমরা যেটা বুঝছি আজকে ওনারা হয়তো চালাতে পারবেন না। ওরা বলছেন যে 2-3 দিন, আমার মনে হয় 2-3 দিনের মধ্যে চালিয়ে দিতে পারবে। নিউজ 18 বাংলাকে আমরা অনেক ধন্যবাদ গ্রামের পক্ষ থেকে। ওনার সারাদিন গতকাল খবর দেখানোর চাপে আজ সকাল থেকে তোড়জোড় কাজ চলছে। আমরা অফিসারকে চিনি না, তবে আশা করছি ওনারা আজকে চাপে পড়ে ট্যাপে জল ফেলার চেষ্টা করছে। ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক। জিনাতের পর এবার বাঘ আতঙ্ক আবারও ঝাড়গ্রামের বাঁশপাহাড়ি মানিয়াদি জঙ্গলে থাবার ছাপ ঘিরে বাঘের আতঙ্ক, এলাকায় সতর্কতা জারি। কথা বলবো, প্রতিনিধি রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, আবার কি বাঘের আতঙ্ক জোরালো হচ্ছে? কোথায় রয়েছে, কি অবস্থান এখনো পর্যন্ত? বন দপ্তর সূত্রে কি খবর? দেখো, বন দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে মানিয়ারি যে জঙ্গল রয়েছে, মূলত এই মানিয়ারি যে জঙ্গলটি সেটা হচ্ছে একদম ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকার পাহাড়ের ওপর। আর সেই পাহাড়ি একমাত্র যে পথ রয়েছে সেই পথ দিয়েই আগে জিনাত এসেছিল। সেক্ষেত্রে এবার আবার নতুন করে এই বাঘ, আর এই দুই বাঘকে নিয়ে রীতিমতো আতঙ্কিত, কারণ আগে এই পথ দিয়েই জিনাত গিয়েছিল এবং বাঁকুড়াতে গিয়ে জিনাতকে ধরতে পেরেছিলেন বন দপ্তর। এবারও সেই একই জায়গায় বাঘকে দেখা গেছে এবং বাঘ নিয়ে রীতিমতো চিন্তিত এখানকার বন দপ্তর। ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে এই যে মনিয়ারি যে গ্রাম রয়েছে তার আশেপাশে যে জঙ্গল রয়েছে সেখানে প্রায় 30টির উপর ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে এবং তার পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে সেখানকার মানুষকে সতর্ক করা হয়েছে। রাতে মানুষকে বাড়ির বাইরে বেরোতে মানা করা হচ্ছে এবং গবাদি পশুদেরকে জঙ্গলে না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সুন্দরবনের যে টিম, সেই টিমও এসে পৌঁছেছে। সুন্দরবনের টিমকে নিয়ে বিশেষ একেবারে জিনাতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এক্সপার্ট টিম তারা পৌঁছে যায়। নজর কুলতলিতে, এখানেও বাঘের আতঙ্ক। কুলতলির গোরের চক এলাকায় আজমলমারির জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে লোকালয়ে বাঘের ভয়ে ইতিমধ্যেই জাল দিয়ে গ্রাম ঘিরে দেওয়া হয়েছে। নতুন করে এলাকায় ছড়িয়েছে বাঘের আতঙ্ক। আর এদিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হলো খাঁচাবন্দি বাঘকে। গতকাল রাতে মইপিঠে খাঁচাবন্দি দক্ষিণ রায়। ধুলাভাসিনী জঙ্গলে ছাড়া হলো মইপিঠের বাঘ, স্বস্তি ফিরল মইপিঠে। সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সেই প্রবাদ এখন বদলে গিয়েছে। এখন গঙ্গাসাগর সাধারণ মানুষ বারবার যেতে চান। আর মকর সংক্রান্তির দিন জমে ওঠে গঙ্গাসাগর মেলা। আগামীকাল মকর সংক্রান্তি, এই মুহূর্তে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা। রাতের ছবি দেখাচ্ছি, আলোর মালায় সেজে উঠেছে কপিল মুনি আশ্রম। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, আগামীকাল সকাল 6:58 থেকে শুরু হবে পুণ্য স্নান। তার আগের এই রাত কেমন আলো ঝলমলে গঙ্গাসাগর? একদমই, দেখো, কচুবেড়িয়া থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা তট এবং কপিল মুনির আশ্রমে যে চত্বর সেটা আলোর রোশনাই সেজে উঠেছে। আর সর্বোপরি বলি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, প্রায় প্রত্যেকটি রাজ্য থেকেই মানুষজন তারা এসছেন এই গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে এবং তারা আগামীকাল সকালবেলায় 6:58 থেকে পুণ্য লগ্ন শুরু হচ্ছে। সেই পুণ্য লগ্নের স্নান সারবেন। পরের দিন সকাল 6:58 পর্যন্ত এই পুণ্য লগ্ন থাকবে এবং এই পুণ্য লগ্নে তারা স্নান করতে এসছেন। ইতিমধ্যেই সরকারিভাবে যেটা জানানো হয়েছে, আজ বিকেল 5টা পর্যন্ত 55 লক্ষ পুণ্যার্থী এসে তারা স্নান সেরে বাড়ি ফিরেছেন এবং তারপর থেকে অগণিত পুণ্যার্থী তারা আসছেন। বিভিন্ন পয়েন্টে এখনো পর্যন্ত পুণ্যার্থীরা আটকে রয়েছেন, তারা ধীরে ধীরে আসবেন আজকে রাত ভোর এবং কালকে সকাল থেকে সেই সংখ্যাটা প্রায় অনেকটা ডবল হবে বলে প্রশাসনিক তরফ থেকে তারা মনে করছেন। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে একাধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাগর তট থেকে শুরু করে কপিল মুনির আশ্রম এবং প্রত্যেকটি যে যানবাহন চলছে সেখানেও সাগর বন্ধু একেবারে মকর সংক্রান্তির পুণ্য লগ্ন, আগামীকাল মকরের মঙ্গল স্নান।